রেহানা পুতুল। কি ব্যাপার? আপনারা তিনজন কেন এসেছেন? স্যার, আপনি নাকি আমাদেরকে ডেকেছেন? এটা কে বলল? কলি বলেছে স্যার। মাহমুদ গম্ভীর মুখে কলির দিকে চাইল। বলল, মিথ্যা বললেন কেন কলি? আমি কেবল আপনাকে ডেকেছি। স্যার, আমি ভেবেছি অ্যাসাইনমেন্টের বিষয়ে আমাদের তিনজনকেই ডেকেছেন। নিচু গলায় বলল কলি। মাহমুদ বিরক্তিকর কণ্ঠে কলিকে বলল, ভার্সিটিতে পড়ুয়া একজন স্টুডেন্ট হয়ে যদি সঠিকভাবে কথার না মানে বোঝেন, তাহলে পড়াশোনা বাদ দিয়ে দেন। কলি ভীষণ অপমানিত বোধ করল। পাশে দাঁড়ানো থেকে খেয়া ও রিমি বলল, স্যার, আসলে এটা নয়। সত্যিটা হলো ও আপনার কথা শুনতে পেয়েছে। নার্ভাসনেস থেকেই আমাদেরকে সঙ্গে করে এনেছে। সরি স্যার। তার মানে নার্ভাস হওয়ার কাজ করেছে কলি। ওরা তিনজন চুপসে যায়, দৃষ্টি বিনিময় করে একে অপরের। খেয়া রিমি আসুন। খেয়া রিমি চলে যায়। মাহমুদ চেয়ার থেকে উঠে রুমের দরজায় গিয়ে দেখে ওরা গিয়েছে কিনা। আবার এসে চেয়ারে বসল। কলি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। মাহমুদ ল্যাপটপে তার মেইলে প্রবেশ করল। কলিকে নির্দেশ দিয়ে বলল, এই মেইলটা পড়ুন কলি, এবং আমাকে শুনিয়ে পড়তে হবে। রুমে অন্য কেউই নেই। পড়ুন। হারি আপ। কলির বুক ধড়পড় করছে। ভয়ে তটস্থ হয়ে আছে। স্থাণু হয়ে দাঁড়িয়ে আছে। স্যার, দেখতে পাচ্ছি না। স্ট্যাচু হয়ে থাকলে কিভাবে দেখবেন? ঝুঁকে আসুন ল্যাপটপের সামনে। স্যার, আমার কথা শুনুন প্লিজ। ভীতু স্বরে বলল কলি। শোনাশুনির পাত্র মাহমুদ নয়। পড়ুন বলছি। মৃদু ধমকে বলল মাহমুদ। কলি ঝুঁকতে গেলে বুকের ওড়না পড়ে যেতে থাকে। হাত দিয়ে ওড়না সামলে নেয়। মাহমুদ ঠায় চেয়ে আছে কলির মুখাবয়বের দিকে। কলি কম্পিত ঠোঁটে শব্দ করে পড়ল বাংলায় লেখা মেইলটি। আপনি আমার নামে একটা মামলা দিবেন স্যার, নইলে আমিই আপনার নামে মামলা দিয়ে দিব। তাহলে দুজনের দেখা হবে প্রতি সপ্তাহে। বলতে পারেন এটা আমার পক্ষ হতে আপনার জন্য একটা আলটিমেটাম। হুহ। পড়া শেষে কলি শুকনো ঢোক গিলে নিল। মাহমুদের চোখ দুটো মরিচ লাল হয়ে উঠল। টেবিলে চাপড় মারল। কলি কেঁপে উঠল। আপনাকে তো দেখলে মনে হয় ভেজা মাছটিও উল্টে খেতে জানেন না। নিরীহ গোবেচারা টাইপের, অথচ আস্পর্ধা হিমালয়ের মতো। একজন টিচারকে প্রপোজাল করা মেইলে না, তাও আবার ভিলেন স্টাইলে। ইডিয়েট কোথাকার পিছনের বেঞ্চে বসেন এসব অসভ্যতামি করার জন্য। অন্য কোর্সের টিচারদেরকেও সেই মেইল দিলেন নাকি? আমি চাইলে ক্লাসে সবার সামনে বা এখন খেয়া রিমির সামনে আপনাকে অপমানিত করতে পারতাম, কিন্তু আমি একজন টিচার। এটা আমার সঙ্গে যায় না। যদি ছোট হতেন বয়সে চাপতে পিঠের চামড়া তুলে নিতাম। তাই ভদ্রভাবে আপনাকে সতর্ক করে দিচ্ছি, ইন ফিউচারে আমার ছায়া মারাতেও চেষ্টা করবেন না। কি মনে থাকবে? স্যার, খুব মনে থাকবে। তবে সত্যি বলছি, এই মেইল আমি আপনাকে দেইনি। ওদেরকে ডেকে আনি। শুনে নিন। ভীরু ও বিব্রতকর স্বরে বলল কলি। দাঁড়ান। কাউকে ডাকতে হবে না। যেই মেইল হতে আমাকে মেইলটা করা হয়েছে, এটা আপনার মেইল নয় স্যার। এক শব্দে আনসার চাই। ইয়েস অর নো। এই মেইল আপনার নয়? হ্যাঁ। এনাফ। এবার আসতে পারেন। আমাকে ভুল বুঝেছেন স্যার। বিষয়টা ভিন্ন রকম। গো আউট। কলির জলপূর্ণ চোখ দুটো টলমল করছে। চোরের মতো পালিয়ে গেল কলি মাহমুদের সম্মুখ হতে। ওয়াশরুমে ঢুকে পানির ট্যাপ ছেড়ে দিল। হুড়মুড় করে আটকে থাকা অশ্রুগুলো ঠেলে ঠুলে বেরিয়ে এলো আখিযুগল হতে। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে দিল। ক্লাসে গিয়ে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। সবাই যার যার মতো ব্যস্ত। খেয়া ও রিমি কলির পিছনে ছুটে এলো। হাত ধরে থামালো। কলি তাদের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল প্রচণ্ড ক্ষোভে। এই কলি, তোর মুখে অমাবস্যা ভর করল কেন? মাহমুদ স্যার কি বলল? তোদের সঙ্গে আর কোন কথা নয়। তোদের জন্যই আজ মাহমুদ স্যার আমাকে কি ইনসাল্ট না করলো। কলি স্যারের বলা সব কথা ওদেরকে শোনালো।
স্ট্রেঞ্জ, এতদিন পরে স্যার মেইলদাতাকে খুঁজে বের করলো কেন? তা আমি কি করে জানি? গেলাম। ভালো থাকিস তোরা। কলি লম্বা লম্বা পা ফেলে ভার্সিটির আঙিনা ছেড়ে যায়। খেয়া ও রিমি অনুতপ্ত হয়। ঠিক করে দুজনে মিলে স্যারকে সত্যিটা বলে দিবে। রিমি খেয়াকে বলে, দোস্ত, এই ক্যাবলাকান্তরে মুরগি বানাতে গিয়ে নিজেরাই মনে হয় এখন মুরগি হতে হবে। সত্যিটা বলা যাবে? আরে ছাড় মামু, একটা বুদ্ধি বের করব, জাস্ট ওয়েট। কিভাবে? দেখলি কলিরে কি ধোলাই দিল? তুই কিভাবে হাত করবি তোর ড্যাশিং হিরো মাহমুদ খানকে? খেয়া ফিচলে হাসে, বলে, কলি দেখতে কেমন ল্যাবেন্ডিস গেও, আর আমার লুক দেখ, মেলা ডিফারেন্স। বুঝলি রিমি ঝিমি? আহ প্রেম মধু মধু, তুই পারবি। হিম্মতি বালিকা। বনানীর একটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ খান। এই বিশ্ববিদ্যালয় দিয়েই তার কর্মজীবন শুরু। লেকচারার, সিনিয়র লেকচারার অতিক্রম করে সদ্য সহকারী অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন নিজ মেধায় ও প্রগায়। শিক্ষক পিতা আব্দুর রহমানের একান্ত ইচ্ছে ছিল ছেলেও যেন তার মতো এই মহৎ পেশায় যুক্ত হয়। সেভাবেই ছেলেকে গড়ে তুলেছেন। 15 দিন আগে আসা মেইলটি হঠাৎ মাহমুদের চোখে পড়ল 7 দিন পূর্বে। অবাক হয়ে গেল সে। কয়েক বছর ধরে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে, অথচ এমন অপ্রীতিকর কিছু কখনো তাকে ফেস করতে হয়নি। ভয়ানক ক্ষেপে গেল সে। মেইলটা এসেছে একটি ছেলের মেইল অ্যাড্রেস হতে। তার ডাউট হলো, একটা ছেলে তাকে এমন মেইল দিবে কেন? ব্যস্ততার ফাঁকে অবসর পেলেই সে বিভিন্ন প্রক্রিয়া চালিয়ে যেতে লাগল। উদ্দেশ্য খুঁজে বের করে পানিশমেন্ট দিতে হবে মেইলকারীকে, নয়তো প্রশ্রয় পেয়ে যাবে। অবশেষে সে নিশ্চিত হলো এটা একটি মেয়ের মেইল অ্যাড্রেস। কিন্তু কে সেই মেয়ে? মাহমুদ কৌশল করে সেই মেইলের রিপ্লাই দেয়, কাল তুমি ক্লাসে আসার সময় ভার্সিটির মেইন গেইটের পাশে যে কাঁচা ফুলের দোকান রয়েছে, সেখান থেকে 2টো গোলাপ নিয়ে নিও। আমার পক্ষ থেকে গিফট তোমার জন্য। আমি বলে রেখেছি, আমি নিরস মানুষ, রস করে মেইল দিতে পারলাম না বলে দুঃখিত। পরের দিন 10টায় মাহমুদ একটি ফটোকপির দোকানের ভিতরে দাঁড়িয়ে থাকে। বাহানা করে কিছু সিট ফটোকপি করতে দেয়। তবে সূক্ষ্ম চাহনি পথের উপরে দেখল কলি নামের ভোলাভালা মেয়েটি ফুলের দোকানে গিয়ে দাঁড়ালো। ইতি উতি চাইল, দোকানিকে কিছু একটা বলল, এবং দোকানি তাকে টকটকে 2টো তাজা ফুটন্ত গোলাপ হাতে দিল। কলি ফুলগুলো হাতে নিয়ে নেড়েচেড়ে রেখে দিল, না নিয়ে চলে গেল। পিছন দিয়ে মাহমুদ দোকানে এসে জানতে চাইল, মামা মেয়েটি ফুল নিল না কেন? কি জানি স্যার, রাইখা চইলা গেল, কিছুই কইল না। মাহমুদ বিস্মিত হলো কিছু কারণে। কলির মতো শান্ত স্বভাবের মেয়ে তাকে এই মেইল দিতে পারল, কিন্তু কেন সে ফুল নিল না? হয়তো হাতে তুলে দেওয়া হয়নি বলেই। আরও বিস্মিত হলো সে, ভেবেছে এটা খেয়ার কাজ। খেয়া মেয়েটি বেশ চটপটে ও মডার্ন, পোশাকেই বোঝা যায় ধনির দুলালি, যদিও তার সঙ্গে কখনো অমার্জিত আচরণ করেনি। কি আশ্চর্য, মানুষ ভাবে এক হয় আরেক। মাহমুদ ভীষণ চটে আছে কলির উপরে। ক্লাসে গিয়ে নোট দেখার অজুহাতে কলিকে আস্তে করে বলল যেন ক্লাস শেষে তার অফিস রুমে যায়। কলি নার্ভাস ফিল করে। খেয়া ও রিমিকে নিয়ে যায়। তবুও রক্ষা পায় না মাহমুদ স্যারের তর্জন গর্জন হতে। কঠিন ভাষায় ঝেড়ে তার হৃদয়টা ক্ষতবিক্ষত করে দিয়েছে। তাহলে ফুল রাখলো কেন? তাকে ধরার জন্য? সেটাই হবে। সেদিনের পর হতে কলিকে ভার্সিটিতে ক্লাসে আর দেখা যায়নি। মানুষ মন্দ এবং ভালো দুটো কাজের জন্যই কারো নজরে পড়ে যায়। তাই কলিকে মাহমুদ মন্দ কাজের জন্যই ভালো করে চিনে নিল। একদিন ক্লাসে গিয়ে ওর কথা জিজ্ঞেস করল মাহমুদ, কলি নামের মেয়েটি আসে না কেন? কেউ বলতে পারবেন? মাঝ বেঞ্চ হতে কেউ একজন গলা তুলে বলল, স্যার, কলি আর কোনোদিন ক্লাসে আসবে না। স্টাডি ছেড়ে দিয়েছে। কলি নামের মেয়েটি আসে না কেন? কেউ বলতে পারবেন? মাঝ বেঞ্চ হতে কেউ একজন গলা তুলে বলল, স্যার, কলি আর কোনোদিন ক্লাসে আসবে না। স্টাডি ছেড়ে দিয়েছে। মাহমুদ বনে গেল।
বিষম খাওয়া চোখে সেই ছাত্রের দিকে তাকালো। অতঃপর জানতে চাইল, এটা কিভাবে জানলেন আপনি? গালিব উঠে দাঁড়ালো, বলল, স্যার ও তো আজ প্রায় 15 দিন হলো ক্লাসে আসে না, তাই ধারণা করে নিয়েছি। স্যার বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করল তার দিকে। ক্লাসের বাকিরাও অদ্ভুত চাহনিতে তাকিয়ে রইল তার দিকে। পাশ থেকে দুজন বলল, স্যার গালিবের কাজই হলো তিলকে তাল বানানো, গুজব ছড়ানো, এজন্যই ওকে আমরা গুজব গালিব বলি। সবাই হো 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 করে হেসে উঠল। স্যার ডাস্টার দিয়ে টেবিলে জোরে আঘাত করল। সবাই চুপ হয়ে গেল। 15 দিন না আসা আর স্টাডি ছেড়ে দেওয়া এক হলো? আপনারা কেউ ক্লাসমেট হিসেবে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেননি ওর সঙ্গে? ক্লাসের প্রায় সবাই সমস্বরে বলে উঠল, স্যার ওর মোবাইল নাম্বার আমাদের কারো কাছে নেই। ফেসবুকে কজন অ্যাড আছি ওর সঙ্গে, এবং আমাদের 58 ব্যাচেরও একটা মেসেঞ্জার গ্রুপ আছে, কিন্তু ওকে ফেসবুক বা গ্রুপেও দেখছি না। অন্য স্যার ম্যামরাও ওর কথা জিজ্ঞেস করেছে ক্লাসে, হয়তো অসুস্থ হবে বা কাছের কেউ মারা গিয়েছে। স্যার বিজ্ঞের মতো করে বলল, ধারণা করে জগতের সবকিছু চলে না, সত্যতা যাচাই করে বলতে হয়। ক্লাস শেষ করে চলে যায় মাহমুদ। ভাবল, মেয়েটা কি সেদিন আমার কথার জন্য আসা বন্ধ করে দিয়েছে? আশ্চর্য। খেয়া রিমিকে আলাদা ডেকে জিজ্ঞেস করাটা সমীচীন হবে। উমম না থাক, আরো 2-4 দিন দেখি, দেন নিজেই খোঁজ নেওয়ার চেষ্টা করব। একদিন ক্লাসে মাহমুদ স্যার এলে কয়েকজন স্টুডেন্ট তাকে শুভ জন্মদিন বলে উইশ করল। সে সবাইকে সৌহার্দ্যপূর্ণ কণ্ঠে ধন্যবাদ জ্ঞাপন করল এবং কিঞ্চিত অবাক স্বরে জিজ্ঞেস করল, আজ আমার জন্মদিন। কিভাবে জানলেন আপনারা? স্যার গত বছর একদিন ক্লাসে প্রসঙ্গক্রমে আপনিই বলছিলেন। ওহ আচ্ছা, হয়তো, কিন্তু সবাই তারিখটা মনে রাখলেন? এটা সম্ভব? বিনয়ী হেসে বলল মাহমুদ স্যার। সামনের বেঞ্চে বসা থেকে রিফাত বলল, স্যার খুব সরি, সত্যি বলতে আমাদের কারোই মনে ছিল না। আজ খেয়া ও রিমি এসে জানালো সবাইকে। খেয়া আপনার জন্য গিফটও এনেছে। মাহমুদ গাম্ভীর্যপূর্ণ মুখে বলল, আমি এমনিতেই গর্ববোধ করি আপনাদের নিয়ে। উইশ করেছেন, এটাই যথেষ্ট। খেয়া ড্যাম কেয়ার টাইপের মেয়ে। সবার সামনেই উঠে গিয়ে মাহমুদ স্যারের হাতে একটি কাঁচা গোলাপ ও হার্ট শেপের ট্রিট চকোলেট বক্স উপহার দিল। আহ্লাদি সুরে মিষ্টি হেসে, এগেইন হ্যাপি বার্থডে স্যার। মাহমুদের মুখমণ্ডলে উৎফুল্লতার ছাপ পড়ল না। স্মিত হেসে, থ্যাংক ইউ খেয়া, থ্যাংক ইউ সো মাচ। খেয়া গিয়ে বেঞ্চে বসল। স্যার দাঁড়িয়ে থেকে বক্স খুলে নিল। আসুন সবাই মিলেই ভাগ করে খাই বলে খেয়া সহ ক্লাসের সবার সঙ্গে ভাগ করে নিল সব চকোলেট। নিজের মুখে পুরে দিল একটা। খেয়া এতে বেজায় মনক্ষুণ্ণ হল। রিমির কানে মুখ নিয়ে খেয়া ফিসফিসিয়ে বলল, দেখলি কাণ্ড, এত দামি চকোলেট নিলামে তোলার জন্য স্যারকে দিয়েছি। কেমনটা লাগে ক? রিমি ও খেয়া বেস্ট ফ্রেন্ড। রিমি বেঞ্চের নিচ দিয়ে খেয়ার উরুতে হাত রেখে বলল, এত হাইপার হইস না ইয়ার, বি কুল। পরের দিন ক্লাস শেষে খেয়া ও রিমি মাহমুদ স্যারের অফিস রুমে গেল। খেয়া ব্যাগের ভিতর হতে সেই চকোলেট বক্স নিয়ে মাহমুদের সামনে রাখল। মাহমুদ হকচকিয়ে গেল। হাতের কাজ বন্ধ করে তীক্ষ্ণ চোখে খেয়ার দিকে চাইল। স্যার প্লিজ মাইন্ড করবেন না, ভুল আমারই হয়েছে, গতকাল সবার সামনে দিয়েছি, তাই আপনি ক্লাসে বিতরণ করে দিতে বাধ্য হলেন। এটা আমার ফেভারিট চকোলেট স্যার, আর তা আপনি খেলেন মাত্র একটা। আমি স্বস্তি পাইনি, তাই আজ আবার আপনার জন্য নিয়ে এলাম। আপনি বাসায় নিয়ে গিয়ে সব খাবেন। ও সিউর খেয়া, থ্যাঙ্কস, তবে এটার একদম প্রয়োজন ছিল না। যেহেতু আপনারা দুজন এসেছেন, তাহলে বলুন তো কলি মেয়েটার সঙ্গে আপনাদের ক্লোজনেস নেই না? না স্যার। এনি প্রবলেম? সেদিন আপনারা চলে যাওয়ার পর তার কথায় মনে হলো আপনারা দুজন ওর ফ্রেন্ড, কিন্তু তারপর ক্লাসে সেদিন মনে হলো না, নয়তো আপনাদের কাছে ওর সেল নাম্বার থাকতো।
রাইট স্যার, বাট লাস্ট সারিতে বসা একটা সিম্পল মেয়েকে আপনি এত প্রায়োরিটি দিচ্ছেন কেন স্যার? বিরস কণ্ঠে বলল খেয়া। মাহমুদ ভ্রু কুঁচকাল। জবাবে বলল, কারণ আমার মনে হচ্ছে সেদিন আমি তাকে হার্ট করে অনেক কথা বলেছি। সে বারবার বলছিল সে মেইল দেয়নি, আপনাদেরকে ডাকতে চেয়েছে, আমি বারণ করেছি। বুঝলাম। আচ্ছা স্যার, মেইলের বিষয়টা সেদিন আমাদের সামনে কলিকে জিজ্ঞেস করেননি কেন? জাস্ট কৌতূহল থেকে জিজ্ঞেস করা স্যার, বিনম্র হলায় জানতে চাইল রিমি। আমার কাছে নারী মানেই অনেক সম্মানের গুরুত্বের, এটা আমার বাবার কাছ থেকে শিখেছি। যেহেতু মেইল ব্যক্তিগত ছিল, তাই দ্বিতীয় কারো সামনে জিজ্ঞেস করে তাকে খাটো করতে চাইনি। যে কেউ হলেও আমি এভাবেই ডেকে জিজ্ঞেস করতাম। স্যারের বিবেকবোধ ও ব্যক্তিত্বে খেয়া রিমি মুগ্ধ হয়ে গেল। দুজনের চোখের কোণ চিকচিক করে উঠল। বুঝতে পেরেছি স্যার। মেইলের বিষয় আপনারা কিভাবে জানলেন? এটা কলি আর আমার মাঝের বিষয় ছিল? ঠান্ডা স্বরে জানতে চাইল মাহমুদ। রিমি ঠোঁট কামড়ে ধরল। ঈষৎ নিজের কথায় নিজেই ফেঁসে গেলাম, মনে মনে উচ্চারণ করল। খেয়া কটমট দৃষ্টিতে রিমিকে শাসাল। তাদের ইচ্ছে ছিল কখনোই সত্যিটা না জানানো স্যারকে। কলির উপরেই থাকুক বিষয়টা, নয়তো কলির মতো তাদেরকেও সেই ইনসাল্ট করবে স্যার। দুজন দোনোমনো করতে শুরু করল, যেন এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে। খেয়া বলল, স্যার আপনাকে মোবাইলে পড়ে ফোন দিয়ে বলি? আমার সেল নাম্বার আছে? হ্যাঁ স্যার। নোটের বিষয়ে একদিন আপনিই তো মেইল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার বোর্ডে লিখে দিলেন, তখন ক্লাসের সবাই টুকে নিল। ওহ আচ্ছা, এখন বলুন, ভারকণ্ঠে বলল মাহমুদ। স্যার প্লিজ, এখন যেতে হবে, তারা আছে, বলতে টাইম লাগবে। এ টু জেড সব বলল স্যার। প্রমিজ, অনুনয় করে বলল খেয়া। ওকে, এখন আসতে পারেন। ওরা দুজন দ্রুত বেরিয়ে যায় রুম হতে। মাহমুদ ল্যাপটপের কিবোর্ডে হাত চালানো। সকাল হতেই রেবেকা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছে। সিলিং ফ্যান নষ্ট হয়ে গিয়েছে, গরম তার একদম সহ্য হয় না। মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, এখনো আসেনি। কাজ করার খালা 3 দিনের ছুটি নিয়েছে। শ্বাসকষ্ট নিয়ে সব কাজ সামলাতে হচ্ছে এক হাতে। ডাক্তার একগাদা পরীক্ষা দিয়েছে, করানো যাচ্ছে না। বাড়তি আয় নেই, তাই বাড়তি টাকাও নেই। ভবিষ্যতে যে আয় বাড়বে তারও লক্ষণ নেই। পরপর 3 মেয়ের জননী হল। বড় মেয়ে মিলিকে কলেজ পাস করিয়ে পাত্রস্থ করল। ছোট মেয়ে জুলির পড়ে 9-এ। ঘরের কাজে মাকে সাহায্য করে না, সুযোগ পেলেই টিকটক আর কি যেন নিয়ে পড়ে থাকে। আপন মনে হাসতে থাকে মিটমিটিয়ে। খেতে বসলেও হাসে, ঘুমাতে গেলেও হাসে। দেখলে মনে হয় 24 ঘন্টায় এই মেয়ের ঘাড়ে ভূত বা জিন ভর করে থাকে। মাঝখানে আছে কলি। সে এখন বড় যন্ত্রণা রেবেকার জীবনে। তার ঘাড়েও মনে হয় ভূত চেপে আছে। নয়তো 1 মাস হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে যায় না কেন? হয়তো প্রেমঘটিত ব্যাপার হবে। একটা পুত্রের মুখ দেখল না রেবেকা। স্রষ্টার হিসাবটাই বুঝে না রেবেকা। স্রষ্টা কাউকে ষোলকলা পূর্ণ করে দেয়, কাউকে কিছুই দেয় না, শূন্য করে রাখে। তাদের রাখছে এই দুয়ের মাঝামাঝি। মধ্যবিত্ত ঘরের বড় সমস্যা হলো না চাইতে পারে কারো কাছে, না হাত পাততে পারে। আত্মসম্মানটুকুই এদের সম্বল। নুরুল হক অফিস থেকে বাসায় আসলেন ক্লান্ত শরীরে। জুলির গেট খুলে দিল। বাবার হাতে একটা ব্যাগ দেখে বলল, বাবা কি আনলে? নে ধর, দেশি পেয়ারা, তোর মায়ের পছন্দ, ধুয়ে খাবি কিন্তু। জুলির বেসিন থেকে একটি পেয়ারা ধুয়ে নেয়। রেবেকার সামনে গিয়ে পেয়ারায় কামড় বসিয়ে বলে, স্বাদ আছে আম্মু, কিছু কোচকচে, কিছু তসতসে, নাও খাও। জুলেখা মেয়ের গালে চড় মেরে বসল। তোরা খা পেয়ারা, সারাদিন গোতরও খাটতে খাটতে মরি। তুই থাকস কি বা লছা লনিয়া, তোর বোনের কি মরা হইছে কে জানে। কিছু বলেও না। দরজা ভিড়ায়া রুমে কুণ্ডলি পাকিয়ে বসে থাকে।
ক্লাসে যেতে নাকি মন চায় না উনার? তাহলে করবেটা কি? বিয়ে দেই, ঘর সংসার করুক, ভাগ আমার চোখের সামনে থেকে। জুলির লাল হয়ে যাওয়া ফর্সা গাল ঢলতে ঢলতে কলির রুমে গেল। কলির উপরে রাগ ঝাড়ল। কলি মায়ের সব কথা শুনতে পেল। নুরুল হক বুঝতে পারল জুলেখার মতিগতি আজ ভয়ানক। এর বড় কারণ কলি পড়াশোনা না করা। না, এটার একটা বিহিত করতেই হবে। কলিকে আর ঘাটিয়ে লাভ নেই। অফিসিয়াল পোশাক চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয় নুরুল হক। রাতের খাবার খেয়ে চিন্তিত মনে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে। তার পরের দিন আগেই বাসা থেকে বের হয়ে যান নুরুল হক। কর্মরত অফিসে যাওয়ার পূর্বে কলির ইউনিভার্সিটিতে যান তিনি। সরাসরি বাংলা ডিপার্টমেন্টের অফিসে প্রবেশ করেন। সালাম দিলেন স্যারদের। সব ম্যাডাম ও স্যারগণ উপস্থিত রয়েছেন। ক্লাস শুরু হতে আরও আধ ঘন্টা দেরি আছে। সবাই চা পান করছেন। ডিপার্টমেন্টের হেড মিসেস নাজমা আশরাফ বললেন, কে আপনি? আমি আপনাদের একজন ছাত্রীর পিতা। ওহ আচ্ছা, বসেন প্লিজ, বলে নুরুল হকের জন্য চায়ের অর্ডার দিলেন তিনি অফিসের চা সরবরাহকারীকে। তারপর জিজ্ঞেস করলেন, কোন ছাত্রী? কি হয়েছে বলুন? নুরুল হক উদ্বিগ্ন স্বরে জানালো, 58 ব্যাচ, নাম মাইমুনা সুলতানা কলি। কলি 1 মাস ধরে ক্লাসে আসছে না। বাসায় কাউকেই কিছু বলছে না। আবার বাসায়ও কিছু হয়নি ম্যাডাম। ওর মা আর আমি চিন্তা করলাম ভার্সিটিতে কিছু হলো কিনা, বা কোন মনোমালিন্য কারো সঙ্গে। তাই এলাম আমি। ওর মা বলল পড়াশোনা না করলে বিয়ে দিয়ে দিবে। আপনারা যদি ব্যাপারটা কাইন্ডলি দেখতেন ম্যাডাম, কাতর স্বরে বললেন নুরুল হক। মিসেস হেড কপালে চিন্তার ভাঁজ ফেলে উনাকে আশ্বস্ত করলেন, আমরা তো আরো ভাবছি আপনাদের পারিবারিক কোন দুর্ঘটনা ঘটল কিনা। আপনি আসাতে অত্যন্ত ভালো হয়েছে। কলির মোবাইল নাম্বার দিন আমাকে, এবং আপনি নিশ্চিন্ত মনে ফিরে যান। আমি বিষয়টা খতিয়ে দেখছি এবং সমাধান করে কলিকে 7 দিনের ভিতরে ক্লাসে আনাচ্ছি। নুরুল হক হাফ ছেড়ে বাঁচলেন। কলির নাম্বার লিখে দিলেন। সব স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে চলে গেলেন অফিসে। বাকি স্যাররা কলির বিষয়ে বলাবলি শুরু করল। ও তো পড়াশোনায় খারাপ না, মনোযোগী স্টুডেন্ট আমাদের, 8-60 চলাফেরা তার। তবে যেটাই হোক, সেটা কতটা খারাপ হলে একটা মেয়ে ভার্সিটিতে আসা অফ দেয়? ভেরি স্যাড, বলল খটমটে আমান স্যার। আমি বাসায় গিয়ে রাতে ফোন দিয়ে কথা বলবো কলির সঙ্গে। আপনারা সবাই নিজ নিজ ক্লাসে যান, সময় হয়ে গিয়েছে, বলে বেরিয়ে গেল মিসেস হেড। একে একে বাকি টিচাররাও চলে গেল ক্লাসের উদ্দেশ্যে। মাহমুদ স্যার একটু ঘাবড়ে গেল। কলি যদি হেডকে তার অপমানের কথা বলে দেয়, তাহলে আমার জন্য ভালো সমস্যা হয়ে যাবে। পা ঘুরিয়ে আবার অফিসে প্রবেশ করল মাহমুদ স্যার। চট করে কলির নাম্বার নিজের ফোনে তুলে নিল। বিকেলেই হেডের আগে ফোন দিতে হবে কলিকে। ঝিমিয়ে আসা ধুলোয় মাখা অবসন্ন বিকেল। কলি বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি বেখেয়ালি। ঝিরিঝিরি হাওয়া বইছে। সে হাওয়ায় কোন প্রশান্তি নেই, কেবলই উষ্ণতা। মুঠোফোন বেজে চলছে। কলি রিসিভ করল। হ্যালো বলতেই ভেসে এলো একটি পুরুষ কণ্ঠস্বর। যেন চেনা চেনা লাগছে কিছুটা। হ্যালো, কলি শুনতে পাচ্ছেন? ঝিমিয়ে আসা ধুলোয় মাখা শহরের অবসন্ন বিকেল। কলি বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি বেখেয়ালি। ঝিরিঝিরি হাওয়া বইছে। সে হাওয়ায় কোন প্রশান্তি নেই, কেবলই উষ্ণতা। মুঠোফোন বেজে চলছে। কলি রিসিভ করল। হ্যালো বলতেই ভেসে এলো একটি পুরুষ কণ্ঠস্বর। যেন চেনা চেনা লাগছে কিছুটা। হ্যালো, কলি শুনতে পাচ্ছেন? কলি ছোট করে জবাব দিল, জি বলছি। কে? আমি আপনার ভার্সিটির টিচার মাহমুদ খান। কলি স্তব্ধ হয়ে গেল। তার মুখ দিয়ে কোন শব্দ বের হচ্ছে না। কলি। কলির হুঁশ হয়। জি। জি স্যার, শুনছি। বলুন, ভার্সিটি আসা বন্ধ করলেন কেন? ধীর কণ্ঠে জানতে চাইল মাহমুদ।
কলি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, স্যার আপনি আমার সেলফোনের নাম্বার কোথায় পেয়েছেন? আজ আপনার বাবা এসেছিল ডিপার্টমেন্টের অফিসে। নাম্বার উনার থেকে মিসেস হেড চেয়ে নিয়েছে। কলি বিস্মিত স্বরে, আমার বাবা আজ ভার্সিটি গিয়েছে? কিন্তু কেন? উনি রাইট। একজন পিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র। আপনি ভার্সিটি আসেন না কেন তাই তলব করতে এলেন? ওহ আচ্ছা। ম্যাম কি বলল বাবাকে? ম্যাম সহ সবাই বলল কেউই জানে না আপনি কেন আসছেন না। উনি বলল আপনাকে সন্ধ্যার পরে ফোন দিবে। কলি মনে মনে ক্ষোভ প্রকাশ করে বলল, ম্যাম দিবে ভালো কথা, আপনি কেন দিলেন? ঘাটতারা পুরুষ। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ভুল বুঝে মিসবিহেভিয়ার করলেন। আপনার ছায়া মারাতেও আমি রাজি নই। বদ মানুষ কোথাকার। স্যার কেন ফোন দিলেন বলেন? আপনি ভার্সিটি আসছেন না কেন? সামনে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আপনার। সরি স্যার, আমি এই ভার্সিটিতে আর স্টাডি কন্টিনিউ করব না। মাহমুদ মর্মাহত হল। ব্যথিত স্বরে বলল, অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নিবেন? হুম। মাহমুদ আশ্চর্য সুরে জিজ্ঞেস করল, এই ভার্সিটিতে কি প্রবলেম? স্যার এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনার ব্যক্তিগত বিষয়টার সঙ্গে কি আমি কোনোভাবে যুক্ত আছি? না স্যার। হেড মিসেস ফোন দিলে কি বলবেন? যা সত্যি তাই বলবো। মাহমুদের কপালে চিন্তার ভাঁজ দৃশ্যমান হল। হায় হায় বলে কি? সত্যিটা যদি সেই বিষয় হয় তবে তো আমি ফ্যাসাদে পড়ে যাব। এই মেয়ের যে আত্মসম্মান বোধ এত টনটনে এত প্রখর তাকে জানত। কলির সঙ্গে মাহমুদের প্রফেশনাল সম্পর্ক। শিক্ষক ছাত্রী। নমনীয় হয়ে তাকে কিছু বলা মানে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়া। খেয়া রিমি হলে সরাসরি রিকোয়েস্ট করা যেত। এই মেয়ের সঙ্গে আগেও তেমন কথা হয়নি। ক্লাসের প্রয়োজনে দু এক বাক্য বিনিময় হয়েছে। মাহমুদ ভেবে পেল না কিভাবে কলিকে বলবে। উপায়ন্তর না পেয়ে মাহমুদ সহজ পন্থাই অবলম্বন করল। কলি আমার মনে হয় আপনি আমার আচরণের জন্য আসা বন্ধ করেছেন। যদি তাই হয় তাহলে বলবো ভার্সিটি আসুন। বাচ্চামো করবেন না প্লিজ। নিজের ক্যারিয়ারের কথা একবার ভাবুন। স্যার আপনি কি আমাকে ভার্সিটি যাওয়ার জন্যই ফোন দিয়েছেন? বিরস গলায় বলল কলি। হ্যাঁ, একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে ছাত্রীর প্রতি এটা আমার কর্তব্য। আপনি বলেছেন যেন কখনো আপনার ছায়াও না মারাই। তাই সে ভুলকে এড়াতে হলে এই ভার্সিটি বাদ দেওয়া ছাড়া আমার কাছে ভিন্ন কোন অপশন নেই স্যার। ভালো থাকবেন। রাখি। আসসালামু আলাইকুম। কলি প্লিজ শুনুন বলছি। কলি শুনল না। ধুম করে লাইন কেটে দিল। কান হতে মুঠোফোনটাকে আলগা করে নিল। নাক বরাবর চোখের সামনে এনে মাহমুদের নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল। বলল, এই সেল নাম্বারের মালিক আপনি জানলে ভুলেও রিসিভ হতো না মিস্টার মাহমুদ খান। পরক্ষণেই কলির ভাবনায় ভর করল মাহমুদের সফট করে বলা কথাগুলো। আজকে এত শান্ত স্বরে ঠান্ডা মেজাজে কথা বললেন স্যার। কারণ কি? অনুশোচনা হচ্ছে? বিবেক তাড়া করছে? দংশিত হচ্ছেন। দেখলেন তো, কাউকে অন্যায়ভাবে আঘাত করলে সে আঘাত নিজের দিকেও আসে। এটাই প্রকৃতির নিখুঁত একটা সিস্টেম। মাহমুদ ফের কলির নাম্বারে ফোন দিল। বারবার ট্রাই করেও কাজ হলো না। বুঝতে পারল কলি তার জন্যই ভার্সিটি ছেড়ে দিতে চায়। কেননা কলির কণ্ঠে ও কথায় প্রকট অভিমান ও জেদ ঝরে পড়ল। মাহমুদ ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। বাসায় চলে গেল খিটখিটে মেজাজ নিয়ে। মিসেস নাজমা আশরাফ কলিকে ফোন দিলেন এশার নামাজের পরে। কুশলাদি বিনিময় করলেন। কলি আগেই সাজিয়ে রেখেছে কি বলবে হেডকে। মাহমুদ স্যার ফোন দেওয়াতে এই সুবিধা হলো কথা গুছিয়ে বলা যাবে। নয়তো সত্যিটাই মুখ দিয়ে বের হয়ে যেত। এতে তারই সমস্যা হতো। হেড খেয়া রিমিকে ধরতেন, আর খেয়া কলিকে ছেড়ে দিত না। নাস্তানাবুদ করেই ছাড়ত। আর সত্যিই তো, সে এ সময়ে কোথায় অ্যাডমিশন নিবে? টাকা কই? টিউশনি করিয়ে যে টাকা পায় তা থেকে মাস শেষে 1 টাকাও অবশিষ্ট থাকে না। মা রোজ রাগারাগি করছে।
অসহ্যকর। এর চেয়ে ভার্সিটি যাওয়া ঢের ভালো। অন্যের নাক কাটতে গিয়ে নিজের যাত্রা ভঙ্গ করা নেহাত বোকামি ছাড়া কিছুই নয়। স্যারের ভিতরে অনুশোচনা হচ্ছে, এটাই যথেষ্ট। মিসেস নাজমা কলিকে উদ্বেলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এবার বলতো তুমি ভার্সিটি কেন আসছো না? আজ তোমার বাবা এসেছে। কলি অবাক হওয়ার ভান করল শুনে। মিসেস তার বাবার বলা সব কথা বলল কলিকে। ম্যাম, বাবাকে তো ব্যক্তিগত শারীরিক সমস্যার কথা বলা যায় না। আমার চলাফেরা করতে সমস্যা হচ্ছে। কি হয়েছে আমাকে বলো ফ্রিলি। আমরা দুজনই নারী। কলি স্বাভাবিক কণ্ঠে তার শারীরিক সমস্যা নিয়ে বানানো একটি গল্প শোনালো মিসেস হেডকে। তিনি বিশ্বাস করলেন এবং সহমত জানিয়ে বললেন, পিরিয়ডের পরে এমন একটা প্রবলেম আমারও হয়েছে একবার। তুমি গাইনি চিকিৎসক দেখাও। ম্যাম, আমার আগেও এমন হয়েছে, তাই ফার্মেসিতে নাম বলে মেডিসিন নিয়েছি। এখন ইমপ্রুভমেন্ট হচ্ছে। দোয়া করবেন ম্যাম। কবে আসতে পারবে ক্লাসে? পরীক্ষা সামনে। নেক্সট উইকে আসবো ম্যাম। ইনশাআল্লাহ। মিসেস নাজমা খুশি হলেন। সন্তুষ্টি চিত্তে বিদায় নিলেন কলির থেকে। রাতে মাহফুজা খান ছেলের মুখপানে দৃষ্টিপাত করেই টের পেলেন ছেলের ভাবভঙ্গি ভালো ঠেকেছে না। কোন কারণে মেজাজ বিগড়ে আছে? মায়ের সঙ্গে তার মধুর সম্পর্ক, বাবার সঙ্গেও ভালো, তবে অন্তরঙ্গ কম। তাই তিনি প্রসঙ্গ ছাড়াই সরাসরি ছেলেকে জিজ্ঞেস করলেন, মাহমুদ বাবা, তোর মন খারাপ কোন কারণে? মা। মায়ের সঙ্গে শেয়ার করা যাবে? তাহলে মন হালকা হবে, স্বস্তি অনুভব করবি। বসো মা, বলছি। মাহফুজা বেগম ছেলের রুমের ইজি চেয়ারটাতে বসলেন। অধীর আগ্রহ নিয়ে ছেলের দিকে তাকালেন। মাহমুদ মাকে সব বলল বিস্তারিতভাবে। তিনি হতচকিত হয়ে বললেন, তাজ্জব ব্যাপার, এই জন্য একটা মেয়ে পড়াশোনা ছেড়ে দিবে? মেয়েটা বড্ড অভিমানী। আমিও আগে এমন ছিলাম। অল্পতেই ভেঙ্গে পড়তাম, মনোবল হারাতাম, সংকোচে দ্বিধায় গুটিয়ে যেতাম, আর তখনই অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিতাম। সেই সিদ্ধান্ত থেকে অতি সহজে আমাকে টলানো যেত না। এসব এখন নস্টালজিক অতীত। আমার মনে পড়লেই হাসি পায়। মা, মূল কথাই তোমাকে বলিনি। ওকে মিসেস হেড এতক্ষণে হয়তো ফোন দিয়ে দিয়েছে। যদি সে সত্যিই বলে দেয় সব, তবে বিষয়টা কি বাজে হবে ভাবছ? উফস, কি যে টেনশন হচ্ছে। তুই মেয়েটার ফোনে আমাকে ধরিয়ে দে। আমি কথা বলছি। এখন মাত্র 10টা বাজে। ঢাকা শহরে এখন মাত্র সন্ধ্যা। তুমিই কথা বলবে? হ্যাঁ। সমস্যা কি? কিন্তু আমার নাম্বার থেকে তো কল যাচ্ছে না কেন জানি। তোমার মোবাইল দাও। আমি নাম্বার তুলে দিচ্ছি। কলির মোবাইলে রিং বাজছে। মাহফুজা খান ছেলের রুম থেকে বেরিয়ে গেল। মাহমুদ অবাক হলো, তার মোবাইল থেকে কল গেল না, কিন্তু মায়ের মোবাইল থেকে কল গেল। তার মানে কলি তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। একজন শিক্ষক হিসেবে মাহমুদ বেশ অপমানিত বোধ করল। সে কলির উপর সেদিনের মতো রেগে গেল। কলিকে কাছে পেলে এখন পিষে ফেলত। নিজেকে ধাতস্থ করে নিল। কিছুক্ষণ পর, মিনিট 10 পরে মাহফুজা খান ফিরে এলেন। নির্মল হেসে বললেন ছেলেকে, কথা বললাম কলি মেয়েটার সঙ্গে। আমার বেশ মনে ধরেছে। কি অমায়িক ব্যবহার, কি বিনয়ী ভাষা। তাকে তোদের হেড নাকি ফোন দিয়েছে। সে উনার সাথে কমিটমেন্ট করেছে রেগুলার যাবে ক্লাসে। মাহমুদ জোরে দম ছাড়ল। তবুও উদ্বেগ কাজ করছে তার ভিতরে। সে বলল, মা, সে যাবে। তা না হয় ঠিক আছে, কিন্তু এবার তো আমার ভার্সিটি যাওয়া বন্ধ করতে হবে। সে নিজেই আমাকে বলছে, যা সত্যি তাই বলবে ম্যামকে। ও শিট বলে মাহমুদ দেয়ালে ঘুষি মারল। ব্যথায় নিজেই উহু করে উঠল। মাহফুজা বললেন, কে ব্যথা পেল এখন? দেয়াল না তুই? পিচ্ছিকালের এই বাজে স্বভাব তোর আর গেল না? একটু কিছু হলেই দেয়ালে টেবিলে চাপড় ঘুষি মারা। আমার মনে হয় না সে সত্যিটা বলছে। মাথায় এতটুকু বুদ্ধি থাকলে কেউ এটা বলবে না। ডাইনিংয়ে আয়।
বাতাসি খাবার আনলো। যাও, আসতেছি। মাহমুদ কিছুটা উৎকণ্ঠা নিয়ে খেয়ে ফের নিজের রুমে চলে গেল। পিতা আব্দুর রহমান স্ত্রীর কাছে জানতে চাইলেন, মাহমুদ কোন কথা বলল না যে কিছু হয়েছে? মাহফুজা ঘটনার সারসংক্ষেপ বললেন স্বামীকে। তিনি শুনে বললেন, পথ চলায় এমন বিচ্ছিন্ন বিড়ম্বনা ঘটে। ব্যাপার না, সব ওকে হয়ে যাবে। আপনার কনফিডেন্স লেভেল মাশাল্লাহ, বলে মুচকি হাসল মাহফুজা। আজ বৃহস্পতিবার, শুক্র শনি ডিপার্টমেন্ট অফ, যাক অন্তত দুদিন গ্যাপ আছে। কলি যদি বলেও ফেলে, এই ভিতরে ম্যাম একটু ইজি হয়ে যাবে আমার উপরে। কিছু বিষয়ের প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে হালকা হয়ে যায়। কথাগুলো ভেবেই মাহমুদ হাফ ছেড়ে বাঁচল। রবিবারে মাহমুদ বিক্ষিপ্ত মন নিয়ে ভার্সিটি গেল। মিসেস নাজমা আশরাফের মুখাকৃতি লক্ষ্য করল তীক্ষ্ণ চোখে। বেশ হাসি খুশি দেখা যাচ্ছে তাকে। কলিও গেল ভার্সিটি। এতে তার মা বাবা ছোট বোন বেজায় খুশি হলো। যাক, মেয়েটা স্বাভাবিক হলো। মিসেস হেড ক্লাস শুরু হওয়ার আগে কলিকে ডেকে পাঠালেন অফিস স্টাফ নবীকে দিয়ে। কলি গেল এবং বেশ ইতস্তত বোধ করল, কারণ অন্য সব শিক্ষকের পাশে মাহমুদ স্যারও বসা ছিলেন। মাহমুদের গলা শুকিয়ে আসছে। তার কপালে আজ কি আছে কে জানে। আন্তরিকতাপূর্ণ স্বরে কলিকে হেড জিজ্ঞেস করল, কেমন আছো তুমি এখন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো, সুস্থ বোধ করছি। তিনি সব স্যারদের উদ্দেশ্যে বললেন, আমি ওকে ডাকলাম আপনাদের সামনে এই জন্য ও অসুস্থ ছিল, তাই আসতে পারেনি। সবাই ওকে 2-4 দিন সময় দিবেন, যেন ও সব কোর্সের অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে। কলি, তুমি ক্লাস লিডার থেকে টপিকগুলো আজই জেনে নিও। জি ম্যাম, অবশ্যই। মাহমুদ তোবদা খেয়ে গেল, আর চোখে কলিকে পরখ করে দেখল। মনে মনে কলিকে ধন্যবাদ দিতে ভুল করল না মিথ্যা বলে তার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য ডিপার্টমেন্টে। মাহমুদ, তুমি তো ওদের 2টা কোর্স পাও, একটু কনসিডার করো ওকে। কেমন? বলল হেড। ঠিক আছে ম্যাডাম, আসতে পারো কলি। মন দিয়ে পড়াশোনা করবে, প্রবলেম হলে জানাবে। এভাবে ইঁদুরের মতো গর্তে ঢুকে যেও না। সহাস্য হেসে বলল হেড। কলি চলে গেল। মাহমুদ স্যারের দিকে ফিরেও চাইল না। অন্য স্যাররা কৌতূহলী চাহনি নিক্ষেপ করল হেডের দিকে। তারা বলল, ও অসুস্থ ছিল? তো ওর বাবা যে এলো? বুঝলাম না কিছুই। আরে, ওর একটা ব্যক্তিগত শারীরিক সমস্যা হয়েছে, যেটা বাসায় বলেনি সঙ্গত কারণেই। মাহমুদ সহ সবাই একে অপরের দৃষ্টি বিনিময় করল নির্বোধের মতন। আমান স্যার রসিকতা করে বলল, হয়তো। নারী রহস্যময়ী, বোঝা মুশকিল। এদের অনেক আজগুবি ব্যাপার স্যাপার থাকে। সবাই নিজ নিজ ক্লাসে চলে গেল চা পান করে। মাহমুদ স্যার ক্লাস শেষে খেয়া রিমি ও কলিকে গম্ভীর স্বরে বলল, আপনারা 3 জন আমার রুমে আসবেন, জরুরি প্রয়োজন। আমান স্যার রসিকতা করে বলল, হয়তো। নারী রহস্যময়ী, বোঝা মুশকিল। এদের অনেক আজগুবি ব্যাপার স্যাপার থাকে। সবাই নিজ নিজ ক্লাসে চলে গেল চা পান করে। মাহমুদ স্যার ক্লাস শেষে খেয়া রিমি ও কলিকে গম্ভীর স্বরে বলল, আপনারা 3 জন আমার রুমে আসবেন, জরুরি প্রয়োজন। ওরা ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। কলির মন ভালো নেই। মুড অফ, এই ভেবে স্টাডির প্রয়োজনেও মাহমুদ স্যারের সান্নিধ্যে যেতে হবে তাকে। কিন্তু তার কিছুতেই এই স্যারকে ভালো লাগে না এখন। ক্লাসের বাইরে দাঁড়িয়ে খেয়া কলিকে বলল, কেন ডাকলো স্যার? তুই কিছু জানিস? আর তোকে ধন্যবাদ ম্যামকে মিথ্যে বলে আমাদের রক্ষা করার জন্য। কলির ইচ্ছে করে না খেয়ার সঙ্গে কথা বলতে। খেয়া তাকে ধন্যবাদ দিল নিজের স্বার্থে, কিন্তু ভুলের জন্য একটা সরিও বলল না। পাজি মেয়ে একটা। নিরুপায় হয়ে কলি বলল, না জানি না, তবে ম্যাম স্যারকে বলছে অ্যাসাইনমেন্টের জন্য আমাকে টাইম দিতে। ও আচ্ছা, চল যাই। ওরা 3 জন গেল। মাহমুদ স্যার খাতা দেখতে দেখতে ওদের জন্য অপেক্ষা করছিল মনে মনে। স্যার ডেকেছেন আমাদের।
বলল রিমি। মাহমুদ মাথা তুলে তাকালো খেয়া ও রিমির দিকে। কলির দিকে দৃষ্টিপাত করল না। কলিও সেটাই চাইল। কলি ওদের দুজন থেকে যথাসম্ভব দূরে দাঁড়িয়ে আছে। মাহমুদের মনে পড়ল নিজের বলা কথাটা, ইন ফিউচারে আমার ছায়া মারাতেও চেষ্টা করবেন না। কলিও তাতে সহমত প্রকাশ করেছে, যার বহিঃপ্রকাশ এখন তার সামনেই দৃশ্যমান। কলির আত্মসম্মানবোধ ও ব্যক্তিত্ব মাহমুদের দৃষ্টি কাড়ল। মাহমুদ স্যার খেয়াকে বললেন, আপনার আমাকে ফোন দেওয়ার কথা ছিল, ভুলে গেলেন? না স্যার। সরি স্যার, একদম ভুলিনি, কিন্তু এরপর আর সময় সুযোগ করে উঠতে পারিনি। ওকে, এখন বলুন, ফোনের টাকা বা এমবি সেভ হবে? খেয়া নার্ভাস হয়ে চুপ করে আছে। রিমি খেয়াকে বলল, আমি বলি স্যারকে? আচ্ছা। খেয়া মনে মনে ভাবল, আপনার নেক নজর পেয়ে ঝামেলাটা এড়ানোর জন্য দুইটা দামি চকোলেট বক্স গিফট দিলাম। এখন দেখি ঘুষ দিয়েও লাভ হলো না। হু, স্যার আমি কি চলে যাব? নিচু মাথায় বলল কলি। ডাকলাম কেন তাহলে? কলির দিকে না চেয়েই বলল মাহমুদ। কলি দাঁড়িয়ে নখ ফুঁড়তে লাগল। মাহমুদ চিবুকে হাত দিয়ে দৃষ্টিতে কাঠিন্যতা এনে রিমির দিকে চেয়ে, হ্যাঁ রিমি বলুন। রিমি ওদের মাঝে বলা কথাগুলো সব সম্ভব হলো না বলে একটু কাটছাট করে বলল, স্যার কিছুদিন আগে ক্যাম্পাসের মাঠে বসে বসে আমি আর খেয়া এটা ওটা বলে ফাজলামো করছিলাম। তো প্রসঙ্গক্রমে আমি আর খেয়া বলছিলাম মাহমুদ স্যার একটু ভিন্ন, পার্সোনালিটি সম্পন্ন, দেখতেও ভালো, রুচিসম্পন্ন, স্মার্ট। তো আমি প্রথমে বললাম সাহিত্যের টিচারগুলো হয় মজার, কিন্তু মাহমুদ স্যারকে দেখলে মনে হয় অঙ্কের শিক্ষক। রাত দিন অঙ্কের জটিল সমাধান নিয়ে পড়ে থাকে, আর নয়তো ফিজিক্সের সূত্র নিয়ে রিসার্চ করে। কেমন গুরুগম্ভীর। খেয়া দুষ্টমি করে বলল, স্যারকে একটু বাজিয়ে দেখা যায়। কিভাবে? স্যারের সেল নাম্বার বা মেইলে মেসেজ দিয়ে। সেই মেসেজ এমন হতে হবে যেন স্যারের মাথা ঘুরে যায়। স্যার জানলে? আর এতে আমাদের কি বেনিফিট? মজা নেওয়া, এটাই লাভ। জানবে না স্যার? কে দিবে? তুই না আমি? আমরা দুজনের কেউই না। এমন কেউ দিতে হবে যেন স্যার স্তম্ভিত হয়ে যায়। অবিশ্বাস্য জিনিস যখন বিশ্বাসযোগ্য হয়ে উঠে তখন অন্যরকম কিছু ঘটে। কে দিবে? আমাদের ক্লাসে কলি মেয়েটা সবচেয়ে শান্তশিষ্ট, ভদ্র, নিরীহ গোবেচারা টাইপের। কারো সাথেও নেই, পাচেও নেই। তার থেকে স্যার যখন প্রপোজাল পাবে, সেই মজাটা হবে। তখন মাঠের একপাশে কলি ছিল। আমরা ওকে ডাক দিলাম। কলিকে খেয়া অনুনয় করে বিষয়টা বলল। কলি কিছুতেই রাজি হলো না। পরে বলল, তোর অন্য কোন মেইল আইডি থেকে দে, তারপর স্যারের রিয়েকশনটা দেখতে চাই। তাও কলি রাজি হচ্ছিল না। পরে আমি ও খেয়া ওকে নানাভাবে পড়ার কথা বলে পেঁচিয়ে ফেলি। ও বাধ্য হয় আপনাকে ইমেইল করতে। বলল, আমার মূল জিমেইল আইডি থেকে দিব না, অন্য মেইল থেকে দিব, লিখে দে মেসেজ। মেইলটা আমি ও খেয়া মিলে রেডি করে ওকে খাতায় লিখে দেই। এই মাহমুদ স্থির রইল কিক্ষণ। অনুধাবন করতে পারল খেয়ার ধান্ধায় তাকে দিয়ে কলিকে ছোট করার বিষয়টা ছিল। সে রিমি ও খেয়াকে বলল, আপনাদের জন্য নিদর্শ কেউ আমার কাছে অপরস্ত হল। সেই তীব্র অপমান হজম করতে না পেরে ক্যাম্পাস ছেড়ে দিল। মিসেস হেড তাকে ফোন দিয়ে ক্লাসমুখী করেছে। তার এখন এই সেমিস্টারে রেজাল্ট খারাপ হবে। এত কিছুর দায়ভার কে নিবে? আপনারা দুজন আমার থেকে কি পানিশমেন্ট ডিজার্ভ করেন বলেন? বিশেষ করে খেয়া আপনি। রিমি নিজ থেকেই বলল, স্যার আমি খুব সরি ও লজ্জিত। কলি তোকেও বলছি, শরীরে দোস্ত। খেয়া বুঝতে পারল হিতে বিপরীত হয়ে গেল। চাইল কি? হলো কি? ওর প্ল্যান ছিল কলি তার কথা স্যারকে বলে দিলে স্যার তার প্রতি ইমপ্রেস হবে কিছুটা। টুকটাক কথোপকথনের মধ্য দিয়ে স্যারের সঙ্গে রিলেশনে জড়াবে। স্যারকে তার পছন্দ, তাই চালাকি করে ইমেইলের আশ্রয় নিল কলিকে ব্যবহার করে।
কিন্তু হায় বিধিবাম ফন্দি ভেস্তে গেল। রিমির দেখা দেখি খেয়া গিয়ে কলির দুহাত ধরল, বলল, সরি কলি, আমিই দায়ী এত সব কিছুর জন্য। সামান্য ফান করতে গিয়ে বড় কিছু ঘটে গেল। কলি কিছু বলল না, নিশ্চুপ রইল। তার সমস্ত ক্ষোভ স্যারের উপর। খেয়া রিমি তো তাকে নাজেহাল করেনি, তাকে নাস্তানাবুদ করে ছেড়েছে স্যার। সে বারবার সত্য প্রমাণ করতে চেয়েছে, কিন্তু স্যার সেই সুযোগ তাকে দেয়নি। মাহমুদ খেয়া ও রিমিকে ভার কণ্ঠে আদেশ করে বলল, আপনারা দুজন চলে যান। কলি এদিকে আসুন। আমার দুটো কোর্সের অ্যাসাইনমেন্টের টপিক জেনে নিয়েছেন? খেয়া ও রিমি মলিন মুখে বেরিয়ে গেল। কলিও চলে যেতে উদ্যত হলো। কারণ টপিক সে জেনে নিয়েছে। কলি আমি ডেকেছি আপনাকে, শুনতে পাননি? পিছন হতে মাহমুদের ডাক পেয়ে কলির পা থেমে গেল। মাহমুদের সামনে এসে চোখ নামিয়ে বলল, স্যার আমি টপিক জেনে নিয়েছি ক্লাস লিডারের কাছ হতে। এজ আর্লি এজ পসিবল অ্যাসাইনমেন্ট শেষ করে জমা দিব। সবারগুলো দেওয়ার পরে আমারগুলো দিবেন। চাপ নেওয়ার দরকার নেই আমার দুটোর জন্য। কোন হেল্প লাগবে নোট করার বিষয়ে? না স্যার, আমিই পারব। ধন্যবাদ। একজন ছাত্রী হয়ে অকারণেই শিক্ষকের নাম্বার ব্লক লিস্টে রাখা বেয়াদবি নয় কি? স্যার আনব্লক করে দিব বাসায় গিয়ে। এখন করলে সমস্যা কি? কলি মৌন হয়ে আছে। আপনার মোবাইলটা দেখি। মাহমুদ হাত প্রসারিত করল। কলি তার মোবাইল স্যারের হাতে না দিয়ে টেবিলের উপর রাখল। মাহমুদ এই প্রথম ধীরে ধীরে কোন যুবতী মেয়ের ব্যক্তিত্বের প্রতি আকর্ষণ অনুভব করল। অথচ ফ্রেন্ড সার্কেলে শুনতে পাওয়া যায় এখনকার কলেজ ভার্সিটির প্রায় মেয়েরা খুব অ্যাডভান্স। জোরতা নেই বললেই চলে এদের মাঝে। লায় পেলে ছেলেদের কোলে চড়ে বসে এরা। কলি মেয়েটা তো তার সম্পূর্ণ অপোজিট। মাহমুদ কলির মোবাইল টিপে তার নাম্বার আনব্লক করে নিল। সেও ব্যক্তিত্ববান ছেলে, তাই মোবাইলটা কলির হাতে না দিয়ে তার সামনে ঠেলে দিল। ঈষৎ হেসে বলল, বুঝলাম, আপনি নাম্বার ব্লক করতে পারেন, কিন্তু আনব্লক করতে পারেন না। মাহমুদ চাচ্ছে কলি একটু ইজি হোক, তার দিকে দৃষ্টি ফেলুক, চোখাচোখি হোক। নয়তো পড়ার বিষয়ে কোন হেল্প নিবে না মেয়েটি। কলিকে তার সরি বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। একজন শিক্ষক হয়ে ছাত্রীকে সরাসরি সরি বলা তার পার্সোনালিটির সঙ্গে বেমানান, খাপো ছাড়া। কলির ফর্সা নাকের ডগা রক্তিম হয়ে গেল। এই স্যার এমন কেন? ফোন না কেটে কথা বলতে পারে না? আমি আসি স্যার। বিরস গলায় বলল কলি। আসুন। কলি চলে গেল। মাহমুদ পিছন হতে কলির দিকে অপলক চেয়ে রইল। মাহমুদ বাসায় গেলে তার মা মাহফুজা তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে মাহমুদ, সেই কলি মেয়েটা আজ ক্লাস আসছে? ঠিকঠাকভাবে ক্লাস করছে? হ্যাঁ মা, আসছে। এভরিথিং ইজ ওকে। তোর সঙ্গে কথা বলেছে? তুই সরি বলছিস তাকে? আমার সঙ্গে কথা বলেনি স্বাভাবিকভাবে। সরি বলতে গিয়েও পারিনি। ছোট ছোট লাগে নিজেকে। তোমার নামও মনে আছে দেখছি। কি মিষ্টি আদুরে নাম, কলি, ফুটন্ত কলি। মনে থাকবে না? আমার মতো বড্ড অভিমানী যে মেয়েটা। কতটা আঘাত পেলে, কতটা আত্মসম্মানে বাঁধলে তোর আচরণে সে ভার্সিটি ছেড়ে দিতে পারে ভাবছিস? মাহমুদ মায়ের দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। তিনি ফের বললেন ছেলেকে, ভুল যেমন ছোট বড় সবারই হতে পারে, তদরূপ সরিও ছোট বড় সবাইকেই বলা যায়। বুঝলাম মা। বুঝলে হবে না। ওকে কাল ডেকে সরি বলবি। একদিন আমাদের বাসায় নিয়ে আসিস। দেখব আমার চেয়েও বেশি অভিমানী নাকি। সেই বয়সে আমি যেমন ছিলাম। মাহমুদের কাশি উঠে গেল মায়ের আগ্রহ দেখে কলির প্রতি। শুধু কি মায়ের আগ্রহ তার নেই, একটু হলেও সৃষ্টি হয়েছে। মানুষের ভিতরে কাউকে নিয়ে কোন বোধ জন্মানোর জন্য একটা উপলক্ষ লাগে। সেই ইমেইলটা ছিল হয়তো সেই উপলক্ষ। নইলে বারবার কলির কথা মনে পড়ছে কেন তার? মায়ের কথায় মাহমুদের মন সামান্য প্রশ্রয় পেল যেন।
রাতে সে মোবাইলটা হাতে নিয়ে নাড়াচাড়া করল। ভাবল, কলি হয়তো এখনো জেগে আছে। অ্যাসাইনমেন্ট লিখছে। মেসেজে সরি বলবো? না থাক, ও যেমন বোবা, কয়েকটি শব্দে সে সহজ হবে না। ভুল ও বুঝতে পারে। সরাসরি বলার ব্যবস্থা করব। ভার্সিটিতে নয়, বাইরে হলে ভালো হয়। কিন্তু কিভাবে? এটাও তো এক কঠিন কাজ। মুনি ঋষির তপস্যার মতো। খেয়া হলে খুশিতে আত্মহারা হয়ে যেত। মাহমুদ ঘুমিয়ে পড়ল। কলিকে মেসেজে সরি বলা হলো না আর। খেয়ার ভীষণ মন খারাপ। সে রাতেই নিরুপায় হয়ে তার ভাবিকে সব বলল। তার ভাবি তনিমা তাকে ভরসা দিল কিছু একটা করবে বলে। একমাত্র ননদ বলে কথা। তার একদিন পর মাহমুদ ক্লাসে গেলে কলি একটা কোর্সের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিল। মাহমুদ ভরা ক্লাসে কিছু বলল না কলিকে, কিন্তু আশ্চর্য হয়ে গেল। তাকে বলছে সবারগুলো দিয়ে তারপর যেন তারটা দেয়। সেখানেও উল্টো একদিন পরেই দিয়ে দিল। তার মানে ছাত্রী হিসেবে মাহমুদ স্যারের কোন আনুগত্য কলি নিতে চায় না। মাহমুদের ভিতরে এক অজানা অনুভূতি ঢেউ খেলে গেল কলিকে নিয়ে। মাহমুদ বাসায় এসে মায়ের সঙ্গে এই বিষয়টাও শেয়ার করল। বলল, মনে হয় না ওর তেজ বেশি? একদম না। তুই ওর সঙ্গে একটু আন্তরিক হয়ে কথা বলিস। যেই রোবট হয়ে থাকিস, মানুষ সহজ হবে কিভাবে তোর জন্য? চেষ্টা করব মা। তার দুদিন পরে এক রাতে আব্দুর রহমান স্ত্রীকে নিয়ে মাহমুদের রুমে প্রবেশ করলেন। দু চার কথা বলে প্রসঙ্গ তুললেন। মাহমুদ, তোর জন্য পাত্রী ঠিক করেছি আমি। উত্তম প্রস্তাব পেয়েছি। তোর মায়েরও বেশ পছন্দ হয়েছে সব শুনে। ঢাকায় সেটেলড। নিজস্ব বাড়ি। আমরা জানি তোরও পছন্দ হবে পাত্রীকে। আমি দেখেছি নিজে গিয়ে। মাহমুদ বিমূঢ় হয়ে চেয়ে রইল বাবা মায়ের মুখপানে। মাহমুদ বিমূঢ় হয়ে চেয়ে রইল বাবা মায়ের মুখপানে। মাহফুজা বললেন, কিরে, কোন সমস্যা? মুখ অমন করছিস কেন? সমস্যা নয়, আমি কিছুই জানি না। আর বাবা পাত্রী ঠিক করে ফেলল? আব্দুর রহমান একটু নড়ে চড়ে বসলেন চেয়ারে। মাহফুজা ছেলের পাশে গিয়ে খাটের উপর বসলেন দুই পা তুলে। ছেলেকে একটু স্বাভাবিক করতে বললেন, বাবা চা খাবি? বানাতে বলবো? হ্যাঁ বলো। মাথা ধরেছে। এই বাতাসই শুনে যা। এদিকে আয়। গলা হাঁকিয়ে ডাক দিল আব্দুর রহমান। বাতাসি তরিতেই এলো। খালুজান বলেন, আমি না, তোর খালাম্মা কি বলে শোন। বাতাসি কড়া করে মশলা চা বানিয়ে নিয়ে আয় 3 কাপ। দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, লবণ দিবি। ফ্রিজে ডিপ থেকে আদা নিয়ে সেচে দিস। আচ্ছা খালাম্মা। মাহমুদ বলল, আশ্চর্য মা, প্রতিদিন চা বানানোর জন্য তুমি ওকে সেইম কথাগুলো বলো কেন? ওর মনে থাকে না? ও ভুলে যায়। বাদ দে। না, কেন বাদ দিব? এই বাতাসি দ্বারা। বাতাসি বুঝল মাহমুদ রেগে আছে। দাঁড়ালো নম্রভাবে। মা কি কি বলছে বল। বাতাসি ঠিক ঠিক সব বলতে পারল। কিরে, পারলি তো? পরে ভুলে যাস কেন? আজকের পর মা যেন আর তোকে কি কি দিবি বলতে না হয়। যা কিচেনে গিয়ে পড়ার মতো করে সবগুলো মশলার নাম মুখস্থ করে নিবি। আমি যে কোনো সময় জিজ্ঞেস করব। বাতাসি রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিল। বিড়বিড়িয়ে উচ্চারণ করল, মাস্টার সাব ঠিকই জানতে চাইব, ভুইলা যাইব না। বলতে না পারলে মোর চাকরি ঝুইলা যাইব। বাতাসি অনবরত ছড়ার মতো টেনে টেনে বলতে লাগল, রং চা বানাইতে নুন লাগে, আরো লাগে তেজপাতা। খাইতে বড় স্বাদ লাগে, দিলে একটু কুচি আদা। 2-4 খান দারুচিনি লাগে, গোটা কয়েক এলাচ। দিতে পারলে চা হবে এক্কেবারে ফার্স্ট ক্লাস। থাকলে লেবুর রসও লাগে, আরো লাগে লং। 1 কাপ চায়ের লাইগা সবার, দিলে কত ঢং। মাহমুদ তার বাবাকে বলল, বাবা ডিটেইলস বলো। তার বাবা পাত্রীর আদ্যপান্ত শোনালো ছেলেকে। মাহমুদেরও মোটামুটি পছন্দ হলো শুনে। বলল, পাত্রীর নাম কি? কিসে পড়ে? অনার্সে পড়ে।
কোন ভার্সিটি জানি না, নাম বলল কি জানি, এই মুহূর্তে মনে পড়ছে না। এখন আমাকে কি করতে হবে? তোর বাবা ও আমি চাই তুই একবার মেয়েটির সঙ্গে বাইরে কোথাও নিরিবিলি দেখা করে আলাপ করে নে। মেন্টালিটি ম্যাচ হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলল মাহফুজা। আমার যদি পছন্দ না হয়, আর কন্টাক্ট করব কিভাবে? না হলে নাই, তবে পছন্দ হওয়ার মতোই মেয়ে। মাশাল্লাহ, আমি মেয়ের নাম্বার এনেছি তার বাবার থেকে। ঠিক আছে বাবা, তাদের বাড়ির অ্যাড্রেস দাও, আমি সময় করে আগে খোঁজ খবর নিব আমার মতো করে। এত তাড়ার তো কিছু নেই, ফোনে একবার কথা বলে দেখি ভালো লাগে কিনা। আনুষ্কা জানে? না, বলিনি। তোর পছন্দ হলে তবেই জানাবো তাকে। বাতাসি ট্রেতে করে চা এনে দিল। সবাই চা খেয়ে প্রশংসা করল তার। সে সলাজ হেসে চলে গেল। আব্দুর রহমান টেবিলের উপরে একটি খাতার মধ্যে পাত্রীদের বাড়ির ঠিকানা লিখে দিল। মোবাইল দেখে পাত্রীর মোবাইল নাম্বারও লিখে দিল। পাত্রীর বড় ভাইয়ের ভিজিটিং কার্ড টেবিলে রাখল। মাহমুদের থেকে বিদায় নিয়ে তার বাবা মা নিজেদের বেডরুমে চলে এলো। মাহফুজা যেতে যেতে বলল, মাথা ঠান্ডা রেখে সময় নিয়ে ভাবিস কিন্তু। মাহমুদের মাথায় বিয়ে নিয়ে কোন ভাবনাই ছিল না, কিন্তু মাঝে মাঝেই তার মা বাবা বিয়ের প্রসঙ্গ নিয়ে আসে। তারা তাদের মতো করে সুপাত্রীর সন্ধান করে যাচ্ছে গত 1 বছর ধরেই। একমাত্র ছোট বোন আনুষ্কার বিয়ে হয়ে গেল গত বছরেই। তারপর হতেই তারা ছেলের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু মনমতো পাত্রী মিলছেই না। এটা হলে ওটা হয় না, কেবলই মিসম্যাচ হয়। মাহমুদ টেবিল থেকে পাত্রীর ঠিকানা, মোবাইল নাম্বার, ভিজিটিং কার্ডটি ভালো করে দেখে রেখে দিল পূর্বের স্থানে। কলি রাত জেগে জেগে অ্যাসাইনমেন্ট লিখছে। হাত ব্যথা করছে একটানা লিখতে। বারবার হাত ঝেড়ে নিচ্ছে আর খেয়া রিমি মাহমুদ স্যারকে ঝাড়ছে ইচ্ছে মতো। জুলির হঠাৎ চড়ুই পাখির মতো ফুরুত করে কলির রুমে ঢুকল। কলি ভূত দেখার মতো চমকে উঠল, ভ্রু কুচকাল, বলল, কিরে ঘুমাসনি? না, ভিডিও বানাই। আপা টিকটক করবি আমার সঙ্গে? তোকে অনেকেই দেখতে চেয়েছে সেখানে। টিকটকে চেহারা ফাটাফাটি আসে, তোরেও হেব্বি লাগবে। আম্মুকে বলবো গিয়ে? ফাজিল কোথাকার, যা বলছি। জুলির 2 হাত তুলে মোনাজাতের ভঙ্গি করে বলল, হে খোদা, আমার নিরামিষ আপার কপালে একটা নিরামিষ জামাই জুটায়া দিয়েন, নয়তো সেই বেচারার লাইফটাই বরবাদ হো গায়া। আমারে দিয়েন আমিষ জামাই, খালি সিনেমা আর বায়োস্কোপ দেখব। কলি চোখ কটমট করে তাকাতেই জুলির নিজের রুমে চলে গেল। জুলির আর কলি একসঙ্গেই ঘুমাতো আগে। তাদের বড় বোন মিলির বিয়ে হয়ে যাওয়ায় জুলির সেই রুম নিজের করে নিল। তার নাকি প্রাইভেসি দরকার, সে বড় হয়ে গিয়েছে। বেড শেয়ার করে ঘুমাতে তার সমস্যা হয়। মূলত সে দরজা বন্ধ করে ক্যামেরা অন করে নেচে গিয়ে ভিডিও বানায়। দোষ তার নয়, বয়সের। উড়াউড়ি দুরন্তপানা পাগলামি করাই কিশোরী বয়সের কাজ। তবে কলি তার বিপরীত। সে বরাবরই চুপচাপ নিরিবিলি থাকতে পছন্দ করে। পানসে জীবনে সে অভ্যস্ত। মাহমুদ পরের দিন তার বাবার পছন্দ করা পাত্রীর বাড়ি দেখতে গেল। রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে দেখে নিল। তারও বেশ ভালো লাগলো। সুন্দর 4 তলা বাড়ি মোহাম্মদপুরে। তাহলে এবার পাত্রীকে ফোন দেয়া যায়। সে অবসর হয়ে ফোন দিল। পাত্রী সালাম দিয়ে সুন্দর করেই কথা বলছে। নাম বলল মাহি, পড়ে ধানমন্ডির একটি ভার্সিটিতে। মাহমুদ দেখা করার কথা বলল। মেয়েটি রাজি হলো। মাহমুদ বলল, ঠিক আছে মাহি, আপনার সুবিধা মতে লোকেশন ও টাইম আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন। মাহি তার 2 দিন পর মেসেজ করে বলল, ভাইয়া আমি একটু ঝামেলায় আছি, 2-4 দিন পর আমরা মিট করি। মাহমুদ রিপ্লাই দিল, ঠিক আছে, সমস্যা নেই। এভাবে সৌজন্যতার খাতিরে টুকটাক মেসেজে কথা হচ্ছে মাহি ও মাহমুদের। কলি একে একে সব স্যারের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিল। মাহমুদ স্যারের একটা বাকি রয়ে গেল এখনো, তারটা জমা দিতে হলো সবার শেষে। মাহমুদ ক্লাসে গেলে কলি জমা দিয়ে নিচু স্বরে বলল,
স্যার খুব সরি, সরি ফর লেট। মাহমুদ কিছুই বলল না প্রত্যুত্তরে। কলি নিজের বেঞ্চে গিয়ে বসল। সে বরাবরই পিছনে বসতে পছন্দ করে। মাহমুদ অফিসে বসে কলির অ্যাসাইনমেন্ট দেখছে। খেয়া প্রবেশ করল রুমে। সালাম দিল মাহমুদকে। বলল, স্যার আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। ভাবলাম ইমেইল বা মেসেজ দিব, কিন্তু চিন্তা করলাম একবার ঝামেলা হয়ে গেল, এভাবে আর না দেই। ঝামেলা তো আপনাদের হয়নি, যা হওয়ার কলির ও আমার হয়েছে। সে সাফারার হয়েছে আমার আচরণের জন্য। ভুল বুঝলো আমাকে। এখন তো সে আমার ছায়া থেকেও দূরে থাকতে চায়। এতে কি আপনার গিল্টি ফিল হচ্ছে স্যার? একজন সুস্থ বিবেকবোধসম্পন্ন হওয়া মানুষ হিসেবে গিল্টি ফিল হওয়াটা উচিত নয় কি? তা অবশ্য রাইট স্যার। কি যেন বলবেন আপনি? কিভাবে যে বলি স্যার? আচ্ছা স্যার, ব্যক্তিগতভাবে আমি কি কখনো আপনার সঙ্গে অযাচিত ভুল আচরণ করেছি? না তো। হঠাৎ এমন কথার কারণ? জানতে চাইল মাহমুদ। স্যার, সদ্য ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার পর হতে মনে হলো আপনি আমার উপরে ফেড আপ হয়ে আছেন। এগেইন সরি স্যার, এক্সট্রিমলি সরি স্যার। ইটস ওকে খেয়া। স্যার, একটা আবদার ছিল, বলে ফেলুন। স্যার, আমি আপনাকে ট্রিট দিতে চাই। এই ধরেন লাঞ্চ করা। এটা কেন খেয়া? ভ্রুকুটি করে বলল মাহমুদ। স্যার, এমনিই স্যার, কোন কারণ নেই। পৃথিবীতে কারণ ছাড়া কিছুই ঘটে না, সেটা অতি ক্ষুদ্র বিষয় হলেও। স্যার, আহ্লাদি সুরে ডেকে উঠল খেয়া। কারণ বলুন, তবে বিবেচনা করে দেখব। কারণ বললে যদি আপনি উল্টো রিয়েকশন করে বসেন? মাহমুদ উঠে দাঁড়ালো। তীক্ষ্ণ মেজাজে খেয়াকে বলল, যেহেতু আপনি বুঝতে পারছেন এমন সম্ভাবনা আছে, তাহলে না বলা বেটার হবে আপনার জন্য। মাহমুদ তার অফিস রুম হতে বেরিয়ে গেল। খেয়া হতাশ নয়নে মাহমুদের চলে যাওয়া দেখল। পা ঘুরিয়ে নিজেও চলে গেল। গ্রীষ্মের আকাশে মেঘের ঘন ঘটা থেকে থেকে গর্জন করে উঠছে। বৈশাখী ঝড় নামবে এখনই। বলতে না বলতে শুরু হয়ে গেল তার উন্মাতাল নৃত্য। ক্লাসের সবাই চলে গিয়েছে। খেয়াদের নিজেদের গাড়ি। রিমিকে নিয়ে সেও চলে গেল। কলি কোনোভাবে বাসস্টপে গিয়ে রাস্তার পাড়ে উঠে দাঁড়ালো। সে আজ ছাতা আনেনি। ছাতা নষ্ট হয়ে গিয়েছে। সময় হচ্ছে না বলে ছাতা সারাই করতে বিলম্ব হচ্ছে। মাহমুদ আগে থেকেই সেখানে ছিল। বাইক থামিয়ে মায়ের জন্য মেডিসিন কিনতে লাগলো। অমনি বৃষ্টি শুরু হলো। গতি মন্থর হওয়ার জন্য অপেক্ষা করছিল। তখনই সে কলিকে দেখতে পেল পাড়ের শেষ প্রান্ত হতে। ঝড়ো হাওয়ায় কলির ওড়না বিক্ষিপ্তভাবে উড়াউড়ি করছে। কলি বারবার ওড়না সামলে নিচ্ছে। বৃষ্টির ছাটে মাহমুদের চোখের চশমার ফ্রেম ঘোলাটে হয়ে এলো। খুলে নিয়ে টিস্যু দিয়ে পানি মুছে আবার চোখে দিল। এবার ভালো করে দেখল কলিকে। কলি তাকে দেখেনি, ডাকলেও শুনবে না। মাহমুদ হেঁটে গিয়ে কলির পিঠ বরাবর পিছনে দাঁড়ালো। তার ছাতাটা কলির মাথায় উপরে ধরল। কলি শুরুতে দেখতে পায়নি তাকে। মাথার উপরে কারো ছাতার আভাস পেয়েই চকিতে চাইল পিছনে। হতবুদ্ধির মতো দৃষ্টি তাক করল স্যারের দিকে। নিমিষেই সরে গেল। আহ, কলি ভিজে যাচ্ছেন। মাহমুদ দুপা এগিয়ে গিয়ে ফের কলিকে ছাতার ভিতরে নিয়ে নিল। বলল, বাসের জন্য অপেক্ষা? হুম স্যার। মাহমুদ খেয়াল করল কলি নিজ থেকে কোন কথা বলছে না তার সঙ্গে। যেমন, স্যার আপনি কেন এখানে? কিংবা আপনিও কি বাসের জন্য ওয়েট করছেন? এই জাতীয় প্রশ্ন। বাস তো আসছে না। ঝড় তুফানের মাঝে কতক্ষণ অপেক্ষা করবেন কলি? সমস্যা নেই স্যার, বিকল্প ওয়ে নেই আমার কাছে। বাসা দূরে, তাহলে সিনজিতে যান। কলি ইতস্তত বোধ করল। বলতে পারল না আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, টানাপোড়েনের মাঝে বড় হয়েছি। না স্যার, আমি ঠিক আছি। আপনি আসতে পারেন। বাসা কোথায় আপনার? পুরান ঢাকা, লালবাগ। কলি আমি বাইকে আসা যাওয়া করি। দিই।
আন্তরিক স্বরে বলল মাহমুদ। কলি অবাক চোখে চাইল মাহমুদের দিকে। মাহমুদ চাপা হেসে বলল, আচ্ছা, আমার সঙ্গে যেতে হবে না, কিন্তু কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? তার চেয়ে বরং উপরে আসুন, ফাস্টফুডের কিছু শপ আছে এখানে। অবিশ্রান্ত বৃষ্টি কমুক, তবেই যাবেন। ধন্যবাদ স্যার, আপনার ছায়া থেকে, দৃষ্টি থেকে আমি দূরে থাক।